আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু, নিজের কবর নিজেই খুঁড়ছেন নেতানিয়াহু। ইসরায়েলের জন্য হামাস এখনো শক্তিশালী প্রতিপক্ষ। যুদ্ধ চালিয়ে যাবার পাশাপাশি তারা এখনো গাজা শাসন করে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে যা জানা গেল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোগানের পদত্যাগ দাবি। সৌদি আরবের 200 মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করল মুসলিম দেশ বুরকিনা ফাসো। স্কুল হাসপাতালে বিনিয়োগ দাবি প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের। ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে ইউরোপের 20 দেশের বৈঠক, কি সিদ্ধান্ত হলো? ট্রাম্পের গুলি লাগার পর প্রার্থনার জন্য গির্জায় ছুটে গিয়েছিলেন পুতিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু, নিজের কবর নিজেই খুঁড়ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে। দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে বহিষ্কার করা নিয়ে এখন উত্তপ্ত দেশটি। এই নিয়ে ভেতরেই চলছে বিরোধ। সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। দেশটিতে গৃহযুদ্ধের অবস্থা বিরাজ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের জেরেই দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সম্মানিত আইনবিদ, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহরুন বারাক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার প্রচন্ড প্রতাপশালী রনেন বারকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির হাইকোর্ট আগামী 8 এপ্রিল পর্যন্ত ওই বহিষ্কারাদেশ স্থগিত করেছেন। তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক বরখাস্তের আদেশ কার্যকরের চেষ্টা চালাচ্ছেন। এতে দেশটির ভেতরে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব এবং ক্ষোভ দেখা দিয়েছে। রাজপথ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের মধ্যে নেতানিয়াহুর এই সিদ্ধান্তে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল বিজনেস ফোরাম হুঁশিয়ারি দিয়ে বলেছে, রনেন বারের বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি নেতানিয়াহু সরকার সম্মান না করে তবে তারা ইসরায়েলি অর্থনীতি অচল করে দেবে। এদিকে রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্তে যদি নেতানিয়াহু সরকার অটল থাকে তবে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্তাদ্রুতের প্রধান আরমন বার ডেভিটো বসে থাকবেন না বলে হুমকি দিয়েছেন। শ্রমিক ইউনিয়ন প্রধান আরমন বলেন, আমি আশা করি নেতানিয়াহু সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে, যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে। দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহরন বারাক বলেছেন, শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গৃহযুদ্ধ ডেকে আনছেন। চ্যানেল 12 এর সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক বলেছেন, ইসরায়েল গৃহযুদ্ধের কাছাকাছি পৌঁছেছে কারণ জনগণের মধ্যে বিশাল ফাটল ধরেছে, জাতি বিভক্ত হয়ে পড়েছে। এটি নিরাময়ের জন্য কোনো প্রচেষ্টা করা হচ্ছে না, সবাই পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টা করছে। আহরন বারাক জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, একজন চালক একজন বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে আহত করেছে। আগামীকাল গুলি চালানো হবে এবং তার পরের দিন রক্তপাত হবে। এভাবে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হবে। অপরদিকে সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহরন বারাকের এমন মন্তব্যের পর নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজেই সাফাই গিয়ে বলেছেন, ইসরায়েলে কোনো গৃহযুদ্ধ হবে না। ইসরায়েলি সরকারি সিদ্ধান্ত নেয় শিন বেতের প্রধান কে হবেন। নেতানিয়াহুর দাবি, তিনি রনেন বারের ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলেছেন, তাই তাকে বরখাস্ত করেছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার এবং তার সহযোগীদের দুর্নীতির অভিযোগের তদন্ত বন্ধ করার ইচ্ছা থেকেই নেতানিয়াহু এই বরখাস্ত কার্যকর করতে চাচ্ছেন। এদিকে শিন বেতের প্রধানকে বহিষ্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ করেছেন। তারা বলছেন, নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হয়েছেন। এই কারণে বিরোধী মতের রনেন বারকে তিনি বহিষ্কার করেছেন, যেন কেউ তার কাজে বাধা না দিতে পারে। এর আগে বুধবার গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয়। এদিকে যুদ্ধের মাঝেই ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে ইসরায়েলে। ইসরায়েলের জন্য হামাস এখনো শক্তিশালী প্রতিপক্ষ। যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা এখনো গাজা শাসন করে যাচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের অব্যাহত বিমান হামলায় গাজা সরকারের প্রধান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনি এবং ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য করে পাল্টা আক্রমণ ও গাজা পরিচালনার সক্ষমতা দেখে গেছে হামাসের মধ্যে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও এসব কথা উঠে আসে। রয়টার্স আরও বলছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সক্ষমতা এবং কার্যক্রম সম্পর্কে অবগত বিশেষজ্ঞদের সঙ্গেও তারা আলাপ করেছেন। ইসরায়েলের জন্য হামাসের ঝুঁকির বিষয়ে সবাই এক বাক্যে বলেছেন, ক্রমাগত আক্রমণে অনেকটাই দুর্বল হলেও হামাস এখনো শক্তিশালী প্রতিপক্ষ। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন প্রতিষ্ঠানের গবেষক কবি মাইকেল সতর্ক করে বলেছেন, হামাস এখনো টিকে আছে। তারা গাজায় এখনো শাসন করে যাচ্ছে এবং দল পুনর্গঠনের সর্বোচ্চ চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিবারই নিজেদের পদ্ধতিতে পরিবর্তন আনছে হামাস। গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর নতুন কাউকে বাছাই করার পরিবর্তে পরিষদের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি। এতে নির্দিষ্ট ব্যক্তি হামলার শিকার হওয়া এবং একক ব্যক্তি নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করছে তারা। এছাড়া ইসরায়েলে হামলার জন্য রকেট ব্যবহারের বদলে আবারও গেরিল্লা কায়দায় হামলার দিকে মনোযোগ বৃদ্ধি করছে তারা। এমনকি ইসরায়েলি নজরদারি এড়াতে বৈদ্যুতিক যন্ত্রের বদলে মানুষের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলা মূলত গাজার হামাসের শাসন ক্ষমতা দুর্বল করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোগানের পদত্যাগ দাবি। তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আন্দোলনের এই পর্যায়ে শুরু হয়েছে এরদোগানের পদত্যাগ দাবি। দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার ইমামোগলু সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করে তুরস্কের পুলিশ। এর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ইস্তাম্বুল সহ দেশটির নানা প্রান্তে। এই ঘটনাকে 2013 সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকেই। সেই বছরের আন্দোলন চলাকালে অন্তত 8 জন নিহত হন। এবারের বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জামায়াতের উপর 5 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের উপর পেপার স্প্রে, কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। রাজধানী আঙ্কারা এবং ইজমির শহরেও বল প্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে। দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি এরদোগানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। সেই সঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তুলেছেন অনেকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু শুক্রবারই আন্দোলনরত 343 জনকে আটক করেছে পুলিশ। সৌদি আরবের পক্ষ থেকে 200টি মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তার পরিবর্তে তিনি সৌদি আরবকে অনুরোধ করেছেন যাতে তারা এমন প্রকল্পে বিনিয়োগ করে যা তার দেশের জনগণের জন্য আরো সহায়ক হবে, যেমন স্কুল, হাসপাতাল এবং এমন ব্যবসা বা কর্মসংস্থান সৃষ্টি করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে extraafrica.com। প্রেসিডেন্ট ট্রাওরে উল্লেখ করেছেন, বুর্কিনা ফাসো ইতোমধ্যেই যথেষ্ট মসজিদ রয়েছে এবং অনেক মসজিদ পুরোপুরি ব্যবহার করা হয় না। তিনি ব্যাখ্যা করেছেন, দেশটির এমন উন্নয়নমূলক প্রকল্পের প্রয়োজন যা দেশটিকে শক্তিশালী করবে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অগ্রগতি সাধন করবে। এই সিদ্ধান্ত তার জাতীয় উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার প্রতিফলন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাওরে জনগণের
অবকাঠামো উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যাতে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা যায়। তার সরকার পাবলিক প্রকল্পগুলোর ব্যবস্থাপনা উন্নত করার জন্য সংস্কার চালু করেছে। আবাসন মন্ত্রণালয় এখন পুরো নির্মাণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে, পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত, এবং সব নিরাপত্তা, পরিবেশগত ও প্রযুক্তিগত মান পূরণের দিকে মনোযোগ দিচ্ছে। অবকাঠামো ছাড়াও ট্রাউরে গৃহহীনতার সমস্যা মোকাবেলা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে নিরাপত্তা সমস্যার কারণে বাস্তুচ্যুত মানুষদের জন্য। গত বছরের 12 জুলাই তিনি 1000টি সামাজিক আবাসন ইউনিট নির্মাণের প্রকল্প ঘোষণা করেছিলেন, যা তার প্রতিশ্রুতি 2030 সালের মধ্যে সকল বুর্কিনাবির জন্য বাসস্থান নিশ্চিত করবেন। সৌদি প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাউরে স্পষ্ট করে দিয়েছেন তার অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন। তিনি বিশ্বাস করেন এই 3টি ক্ষেত্র বুর্কিনা ফাসোর ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনায় বসলেন ইউরোপের 20টি দেশের রাষ্ট্রনেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে লন্ডনের নর্থ উডে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখা হবে। বৈঠকের পর স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করেন তবে তার পরিণতি গুরুতর হবে, কিন্তু ইউরোপের দেশগুলো কি শেষ পর্যন্ত ভলোদিমির জেলেনস্কিকে সাহায্য করতে ইউক্রেনে সেনা পাঠাবে? স্টারমার বলেন, আমাদের রাজনৈতিক তৎপরতা এবং সামরিক পরিকল্পনার সঠিক লক্ষ্যের দিকেই এগোচ্ছে। এই সময় তিনি মনে করিয়ে দেন, চলতি মাসের শুরুতেই ঋণনীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেয় ইইউ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতেই ওই বাড়তি অর্থ খরচ করা হবে। পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে গত 3 বছর ধরে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য করে এসেছে। এই ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর সহায়তা গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। তবে নিজেদের সহায়তায় আরো গতি আনতে চাইছে ইইউ। গত 6 মার্চ ইইউ এর 27টি সদস্য রাষ্ট্র যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে। যুক্তরাষ্ট্রে গত বছর নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর তার জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে গত সপ্তাহে পুতিনের সঙ্গে দেখা করেন উইটকফ। সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন আমাকে একটি ঘটনা বলেছিলেন। যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করা হয়েছিল তখন তিনি স্থানীয় গির্জায় যান, তার ধর্মগুরুর সঙ্গে দেখা করেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন। তিনি জানান, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলে পুতিন এটি করেননি, বরং দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং তিনি তার বন্ধুর জন্য প্রার্থনা করেন। সেদিনের সমাবেশে ট্রাম্প মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে যান। বক্তৃতা দেওয়ার সময় তার ডান কানে গুলিবিদ্ধ হয়। ট্রাম্পের বিশেষ দূত পুতিনের সঙ্গে বৈঠকের বর্ণনা করে বলেন, পুতিন একজন শীর্ষস্থানীয় রুশ শিল্পীর কাছ থেকে ট্রাম্পের একটি সুন্দর প্রতিকৃতি তৈরির নির্দেশনাও দিয়েছিল। তিনি সেটি আমাকে দিয়েছেন এবং ট্রাম্পের কাছে নিয়ে যেতে বলেছিলেন। বিশেষ দূত স্মরণ করে বলেন, পুতিনের এসব অবহিত করার পর ট্রাম্প এতে মুগ্ধ হয়ে যান। উইটকফ ইউক্রেন সংঘাতের ব্যাখ্যা দিয়ে বলেন, আমি পুতিনকে খারাপ লোক মনে করি না। যুদ্ধ এবং এর কারণগুলোর সমস্ত উপাদান, এটি একটি জটিল পরিস্থিতি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু, নিজের কবর নিজেই খুঁড়ছেন নেতানিয়াহু। ইসরায়েলের জন্য হামাস এখনো শক্তিশালী প্রতিপক্ষ। যুদ্ধ চালিয়ে যাবার পাশাপাশি তারা এখনো গাজা শাসন করে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে যা জানা গেল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোগানের পদত্যাগ দাবি। সৌদি আরবের 200 মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করল মুসলিম দেশ বুর্কিনা ফাসো। স্কুল হাসপাতালে বিনিয়োগ দাবি প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের। ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে ইউরোপের 20 দেশের বৈঠক, কি সিদ্ধান্ত হলো? ট্রাম্পের গুলি লাগার পর প্রার্থনার জন্য গির্জায় ছুটে গিয়েছিলেন পুতিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।